আমি সর্বপ্রথম যারা আজকে নিরীহ প্রাণ যাদের রক্ত ঝরেছে এবং যারা শাহাদাত বরণ করেছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছে। বর্তমানে আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু একটি একটি ত্রিমুখী একটি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একটি হচ্ছে ভয়াবহ একটি মূল্যস্ফীতির একটি তীব্র চাপ, তার পাশাপাশি আমাদের এক্সচেঞ্জ রেট ভলাটিলিটি, যখন এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের রিজার্ভ কিন্তু সম্পূর্ণভাবে আজকে কিন্তু $15 বিলিয়ন নিচে কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু এসে পৌঁছে গেছে। এমন একটি বাস্তবতার সাথে আপনি সংযোজন করছেন বাংলাদেশে ব্যাংকিং খাতে একটি ভয়ানক দুর্নীতি, একটি বহিঃপ্রকাশ কিন্তু আজকে একটা খণ্ডচিত্র আমরা বিগত দিনে আমরা দেখতে পেরেছি। আপনি দেখেন আমাদের আমাদের সম্মানিত সমালোচক একটা কথা বললো যে আমাদের নন পারফর্মিং লোন অন্তত পক্ষে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো কাছাকাছি বর্তমানে রয়েছে। আমাদের পুরো ব্যাংকিং সেক্টরে কিন্তু 16 লক্ষ কোটি টাকা কিন্তু বর্তমানে ব্যাংকিং সেক্টরে কিন্তু আমানতকৃত অর্থ রয়েছে। এর ভিতরে দেখা যায় যে যখন 2 লক্ষ কোটি টাকা মন্দারিন হিসাবে ক্লাসিফিকেশন হয়ে যায়, এটা কিন্তু একটি এক্সট্রিমলি ওভারওয়েলমিং কিন্তু একটা পার্সেন্টেজ, অ্যাবাভ 10%। তো এটি একটি শঙ্কার জায়গা। আর দ্বিতীয় যে শঙ্কার জায়গা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আপনি দেখেন আন্ডার পারফর্মিং লোন তখনই বলা হচ্ছে যখন একদম এই অর্থটাকে জনগণের অর্থ আমানতকারীর অর্থ একদম গায়েবী করে ফেলছে, তখন আমরা বলছি সেটা হচ্ছে নন পারফর্মিং। কিন্তু আপনি যদি ডিস্ট্রেস লোনের কাতারে যদি আপনি দেখেন, এটা কিন্তু এই সূত্র আমার তথ্য সূত্রে, এবং আমরা বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এবং রিস্ক ম্যানেজমেন্ট অডিট কমিটির কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা আমরা তাদেরকে অবগত করেছি ডিস্ট্রেস লোন কিন্তু বর্তমানে বাংলাদেশে অন্তত পক্ষে 5 লক্ষ কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের সমগ্র 16 লক্ষ কোটি টাকার ভিতরেই দেখা গেল যে 5 লক্ষ কোটি টাকা কিন্তু অলমোস্ট আন্ডার পারফর্মিং লোনের কাতারে কিন্তু পৌঁছে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো যেই যেই দেশে আপনার রিজার্ভের সংকট রয়েছে, যেই দেশে আপনার মূল্যস্ফীতির তীব্রতা কোনোভাবেই কমিয়ে আনা যাচ্ছে না, বিশেষ করে অবৈধ এই সিন্ডিকেট গুলোর কারণে যারা আসলে দেশের মানুষের অর্থ লুণ্ঠন করেছে, আমি তাদেরকে সর্বপ্রথম আমি আহ্বান জানাবো, এই যে যারা ব্যাংকিং ডিফল্টার যারা রয়েছে, এরা তো আসলে অনিচ্ছাকৃত অনেক ডিফল্টার আছে, আমি তাদের উদ্দেশ্যে আমি বলছি না। আমি বলছি যারা ইচ্ছাকৃতভাবে জনগণের অর্থ নিয়ে যারা আত্মসাৎ করেছে তাদেরকে সর্বপ্রথম বিচারের আওতায় আনতে হবে। যদি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা, আর্থিক খাতটাকে এবং ব্যাংকিং খাতটাকে যদি আমরা সত্যিকার অর্থে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন ভাবে যদি আমরা মেরামত করতে চাই, দেশের অর্থটাকে যদি আমরা অর্থনীতিকে যদি আমরা বাঁচাতে চাই, বাংলাদেশি টাকাটাকের মূল্যটা সর্বপ্রথম আমরা ডলারের বিপরীতে কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি যদি আমরা না অর্জন করতে পারি, দেখেন বিগত 2 বছরে আমাদের যে $1 বিপরীতে যে 90 টাকার যে বিনিময় হার ছিল, আজকে সেটা 120 টাকা থেকে 125 টাকা খোলা বাজারে এসে পৌঁছেছে। যেই লোক আমদানি করতো 90 টাকা দিয়ে আমদানি করতে পারতো, তার আজকে আমদানি করতে হচ্ছে 125 টাকা। এখন ভবিষ্যতে যদি আমদানি করতে হয় এটা আপনার 150 টাকা দিয়ে, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো কিন্তু ভেঙে পড়ার একটি সম্ভাবনা আছে। তো বাংলাদেশে যারাই ক্ষমতা নিবে, দেখেন আজকে আমরা সরকার পতন করেছি, ভালো কথা, সবই মানলাম, এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি ছিল সেটার প্রতিফলন হয়তো ঘটেছে, কিন্তু এখনো কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু আমরা তার ধারের কাছ দিয়ে কিন্তু আমরা পৌঁছতে পারি নাই। বর্তমানে এই যে ত্রিমুখী একটি একটি সংকট বর্তমানে বাংলাদেশে বিরাজ করে, দেখেন বাংলাদেশের যদি আপনি গ্রোস এক্সটার্নাল লোন দেখেন, যেটা আমাদের বৈদেশিক ঋণ, এটা কিন্তু গ্রোস ডেট কিন্তু $100 বিলিয়ন কাছাকাছি। আজকে প্রতি মাসে কিন্তু আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করতে যেয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। আমাদের যেটা আমদানি যেটা ছিল প্রতি অর্থ বছরে আমদানি ছিল আমাদের 80 থেকে 82 বিলিয়ন মার্কিন ডলার, সেটা আমরা কমিয়ে এনে $60 বিলিয়ন আনতে আমরা সক্ষম হয়েছি, সেটাকে সাধুবাদ জানাচ্ছি। তারপরে বলতে হচ্ছে আমাদের কিন্তু রপ্তানি কিন্তু প্রবৃদ্ধি হচ্ছে না, এটাও কিন্তু বাস্তবতা। এবং বর্তমানে যে নৈরাজ্য বাংলাদেশে চলছে, গতকালকে উত্তরাতে আপনি ওপেন ডেতে রাতের বেলায় ঘোষণা করে যে ডাকাতি হচ্ছে, সারা বাংলাদেশে লুটপাট নৈরাজ্যের একটি অবস্থা। এখন যদি আমরা আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, বাংলাদেশের মূল্যস্ফীতি বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বলেন, আমি আমি অনেক আশঙ্কার একটি জায়গা থেকে আমি বলছি যে আমাদের অর্থনীতি কিন্তু ধসে পড়ার একটি সম্ভাবনা আছে। ইন্টারিম গভর্নমেন্ট আসুক, কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক, যেই আকারের স্ট্রাকচারটা আসুক না কেন, বাংলাদেশের সাধারণ মানুষের যে চাহিদাটা, যে যৌক্তিক যে দাবিটা, যে মর্যাদা, সমতা, অর্থনৈতিক মর্যাদা, ফাইন্যান্সিয়াল ডিগনিটি যদি আমি অর্জন না করতে পারি, এই পতন কিন্তু আলটিমেটলি কিন্তু ব্যর্থতার দিকে জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে, এটা আমি আশঙ্কা করছি। তো এখন পলিটিক্যাল অবজেক্টিভ হয়তো আপনার ফুলফিল হয়েছে অবশ্যই,
পলিটিক্যাল অবজেক্টিভ যেটা যেটা গণ অভ্যুত্থানই বলা যায়, সেটা হয়তো ফুলফিল হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে অর্থনৈতিক যে রিফর্ম গুলো দরকার সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা অর্জন করতে পারি নাই। এবং একই সাথে আপনি দেখেন বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেটটা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে, সেখানে যেই আকারে গড়মিল হয়েছে, যেইভাবে দরপতন হয়েছে, মানুষের পুঁজি সঞ্চয় সবকিছু কিন্তু বিলীন হয়ে গিয়েছে। অলমোস্ট অনেকগুলো প্রতিষ্ঠান, যেটা স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের প্রায় 25-30%, 40% কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তাদের অর্থ, তাদের সঞ্চয়। এখন বাংলাদেশের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ, যাদের আপনি দেখেন বাংলাদেশে এই 14,40,00,000 ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এই 14,40,00,000 ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে 9 কোটি ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট রয়েছে মাত্র 5,000 টাকার নিচে। তো আপনি বুঝতেই পারছেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটি অলিগার্কিক একটা সিস্টেমে কিন্তু নির্মাণ করা হয়েছিল। যারা বেনিফিশিয়ারি হয়েছে আজকে সরকারের পলিটিক্যাল লিডারশিপদের ধরা হচ্ছে, আজকে ব্যবসায়িক যারা দুর্নীতিবাজ যারা রয়েছে, যারা দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদেরকে জোরালো ভাবে আমি বলেছি যেই সরকারে আসুক রাষ্ট্রযন্ত্রের সকলের প্রতি আমার বিনীতভাবে আহ্বান থাকবে, এরা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমের ক্যান্সার সেল, এরা ম্যালিগনেন্ট সেল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এরা যেই দেশের ক্ষতি করেছে এবং অধিকাংশ অর্থ যারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে পাচার করেছে, তাদেরকে সর্বপ্রথম বিচারের আওতায় আনতে হবে। তো আমি শিক্ষার্থীদের কাছে, ইন্টেলিজেন্সিয়া কমিউনিটির কাছে, আমি সাংবাদিকদের কাছে আমি বিনীতভাবে, আজকে আমাদের দুই সম্মানিত সমালোচক আছে, আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের যারা ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যদি বিচারের আওতায় না আনতে পারি, এই অর্থ যদি আবার ব্যাংকিং সেক্টরের কাছে, অর্থাৎ জনগণের অর্থ যদি জনগণের কাছে যদি ফেরত না আনতে পারি, তাদের ব্যক্তি সম্পত্তি এবং তাদের ব্যবসায়িক সম্পত্তি যদি বাজেয়াপ্ত করে জাতীয়করণ করে যদি আমানতকারীর কাছে না পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের এই অর্থনীতি কিন্তু মেরামত করা সম্ভব না। আজকে আমরা শুনতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্টে হয়তো প্রফেসর ইউনূস আজকে 8টার দিকে হয়তো আজকে শপথ গ্রহণ করতে পারে। আমার কথা হচ্ছে যে অর্থনৈতিক যে সংকটগুলো, সেই সংকটগুলো কিন্তু মেরামত করতে গেলে ডক্টর ইউনূস কিন্তু একা করতে পারবে না। এখানে রাষ্ট্রযন্ত্রের সাপোর্ট লাগবে, ব্যুরোক্রেসির সাপোর্ট লাগবে, পুলিশের সাপোর্ট লাগবে, বাংলাদেশের মিলিটারির সাপোর্ট লাগবে, এবং সব থেকে আমাদের বাংলাদেশের যে সূর্য সন্তানরা, যেটা আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা, যারা আমি মনে করি এই পলিটিক্যাল এলিমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে, কোন রাজনৈতিক মহল, কোন রাজনৈতিক দল যাতে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের ফসল যাতে হাইজ্যাক করতে না পারে, আমি সকলকে আমি দৃঢ়ভাবে আমি এই বিষয়টি আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটা আমরা এই মুহূর্তে দেখলাম, শ্রীলঙ্কারও একই অবস্থা হয়েছিল এবং খুব ভঙ্গুর অর্থনৈতিক প্রেক্ষাপটে হয়েছিল। তো সেখান থেকে কিন্তু শ্রীলঙ্কা আজকে ঘুরে দাঁড়িয়েছে। তো সেই শিক্ষা থেকে আমরা আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কি কি অ্যাপ্লাই করতে পারি, আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে? একটা জিনিস মনে রাখতে হবে যে শ্রীলঙ্কার অর্থনীতি যে ঘুরে দাঁড়িয়েছে সেটা কিন্তু আসলে সঠিকভাবে বলাটা ঠিক হবে না। এই কারণে আমি বলছি, দেখেন ধরেন আমি যেটা মিন করেছি সেটা হচ্ছে যেই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা ছিল সেটা থেকে ঘুরে দাঁড়িয়েছে। অ্যাবসলিউটলি রাইট, কিন্তু আমি যেটা বলছি যে মূল্যস্ফীতির যে দাম, আপনি ধরেন একটা কোকোনাটের দাম, যে কোকোনাটের একটা ডাবের দাম যেটা ছিল 100 টাকা, সেটার দাম যখন হয়েছে 222 টাকা, 222 টাকার পরে যখন 222 থেকে 225 টাকায় গিয়েছে, সবাই বলেছে যে মূল্যস্ফীতি 70% থেকে কমে এসে এখন মাত্র 5%-এ এসে পৌঁছে গেছে। কিন্তু অগ্রিমে যে 2 বছরে যদি মূল্যস্ফীতি দেখেন, সেভাবে কিন্তু মূল্যস্ফীতিটা কমে আসতে পারেনি। এটা হচ্ছে মানে শ্রীলঙ্কার বাস্তবতা। তারপরে বলা যায় যে শ্রীলঙ্কার অর্থনীতি তুলনামূলকভাবে যেই মন্দার অবস্থা দিয়ে যাচ্ছিল, সেখান থেকে তুলনামূলকভাবে, বিশেষ করে মানে কোভিড এর পরবর্তী শ্রীলঙ্কার ইকোনমির সাইজ কিন্তু বাংলাদেশের চেয়েও কিন্তু অনেকটুকু ছোট এবং মোস্টলি কিন্তু ট্যুরিজমের উপরে নির্ভরশীল। যখন কোভিড এর কারণে তাদের ফরেন আর্নিংস এর যে মানে সোর্সটা সেটা যখন কমে আসে, তখন কিন্তু শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়ে, যেটা হচ্ছে একদম বাস্তব চিত্রটা। আর বাংলাদেশের যে বাস্তবতাটা সেটা হচ্ছে বাংলাদেশে ওভারহল, একটা ম্যাসিভ ওভারহল বাংলাদেশের বর্তমানে প্রয়োজন। আপনার ক্যাপিটাল মার্কেট থেকে, ইন্স্যুরেন্স সেক্টর থেকে, ব্যাংকিং সেক্টর থেকে, এবং যত যারা দুষ্কৃতকারী যারা রয়েছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকে অবশ্যই যদি আমরা বিচারের আওতায় আনতে পারি, আমি মনে করি যে দেশের মেরামতে, দেশের অর্থনৈতিক কাঠামোকে মেরামত করার সম্ভাবনা হবে। এখন কতটুকু সম্ভব, বাংলাদেশে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের পলিটিক্স এবং ইকোনমিক্স কিন্তু এক অপরের কিন্তু পরিপূরক মত হয়ে কিন্তু কাজ করে। এটা হচ্ছে একদম চলমান বাস্তবতা। আজকে আমাদের মূল্যস্ফীতি বাংলাদেশে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের যে ঊর্ধ্বগতি এবং যে তীব্রতা বর্তমানে রয়েছে, আটা, সবজি, ময়দা, ডিম, সবকিছুর দাম যদি আপনি বিগত 4 থেকে 5 বছরে দেখেন, অলমোস্ট কিন্তু ডাবল হয়ে এসে পৌঁছেছে। এবং ইম্পোর্ট কস্ট যখন আপনার অলমোস্ট 40 থেকে 50%
বৃদ্ধি ঘটে যায়, স্বাভাবিকভাবে কিন্তু আমি একজন উৎপাদনকারী, যখন আমার ফ্যাক্টরিতে র মেটেরিয়াল যেটা আমি ধরেন আমি আমি 2 বছর আগে যে হারে আমি আমদানি করে আনতে পারতাম, এখন কিন্তু আমার আজকে কিন্তু 3 গুণ দামে কিন্তু আমদানি করে আনতে হচ্ছে। তার ফলশ্রুতিতে কি হলো, যখন আমি বাজারে আমি আমার পণ্যটা বাজারজাত করছি, তখন কিন্তু আমার কিন্তু মার্কেট রিটেল প্রাইসও কিন্তু আমার সেখানে কিন্তু বৃদ্ধি করে দিতে হচ্ছে। সো দিস ইজ অ্যান আনফরচুনেট রিয়ালিটি, কিন্তু দিস ইজ দি ইকোনমিক রিয়ালিটি অফ প্রেজেন্ট ডে বাংলাদেশ। তো বাংলাদেশের গভর্নর এবং বাংলাদেশের সরকারের সব থেকে প্রথম দুটি বড় চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি আমাদের সর্বপ্রথম আনতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ইনফ্লেশনের আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, যদি সাধারণ মানুষের জীবন জীবিকায় যদি উন্নতি আমরা ঘটাতে চাই। সেটা হবে বাংলাদেশের নতুন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আর যে বর্তমানে যে বেকারত্বের হাহাকার রয়েছে, আজকে যুবকরা কেন রাস্তায় নেমে এসেছে, সেটার একটা মূলত কারণ কিন্তু অর্থনৈতিক হাহাকার। আপনার রাজনৈতিক অধিকার হয়তো হরণ হয়েছিল এবং ব্যাপকভাবে হরণ হয়েছিল, বাক স্বাধীনতা ছিল না, কিন্তু যখন আপনার অর্থনৈতিক মর্যাদা একদম শূন্য কোঠায় এসে পৌঁছেছে, সাধারণ মানুষ তখন রাস্তায় নেমে এসেছে। তখন কিন্তু মানুষ একটি বাদ ভাঙা অবস্থানে